বাংলা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার হুসাইন, প্রভাষক, বাংলা বিভাগ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা পড়ব স্নাতক পাস দ্বিতীয় বর্ষের বিএ, বিএসসি, বিবিএস এবং বিএসএস শাখার আবশ্যিক বাংলা বিষয়ের এক রাত্রে গল্প। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, গল্প শুরুর আগে ছোট গল্প সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় শাখা হচ্ছে ছোট গল্প। ছোট গল্পের জন্ম উপন্যাসের অনেক পরে। উপন্যাস এবং ছোট গল্প দুই বর্ণনাত্মক শিল্পকর্ম। উপন্যাস জীবনের ব্যাপক, বিস্তৃত, বৈচিত্র্যপূর্ণ, ঘটনাবহুল, বিশাল ক্যানভাসে আঁকা জীবনচিত্র। আর জীবনের খণ্ড অংশকে যখন লেখক রসঘন করে ফুটিয়ে তোলেন, তখনই হয়ে যায় ছোট গল্প। উপন্যাসের পটভূমি বিস্তৃত, এর আদি, মধ্য, অন্ত সবই আছে। পক্ষান্তরে ছোট গল্পের পটভূমি খণ্ডিত, এর আদি ও অন্ত নেই, কিন্তু মধ্য আছে। ছোট গল্প কাকে বলে, ছোট গল্পের লক্ষণ কি কি, এই বিষয়ে 1842 সালে প্রথম ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার বিখ্যাত গল্প লেখক E.A. পোয়। তিনি বলেছেন, যে গল্প অর্ধ থেকে 1 বা 2 ঘন্টার মধ্যে এক নিঃশ্বাসে পড়ে শেষ করা যায়, তাকে ছোট গল্প বলে। ছোট গল্প সম্পর্কে H.G. ওয়েলস বলেন, ছোট গল্প 10 থেকে 50 মিনিটের মধ্যে শেষ হওয়া বাঞ্ছনীয়। বাংলা কথাসাহিত্যিক প্রমথ চৌধুরী বলেছেন, ছোট গল্পকে ছোট এবং গল্প হতে হবে। কিন্তু বিষয়বস্তু, আঙ্গিক, আদর্শ ইত্যাদি বিবেচনা করে ছোট গল্পের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তাঁর বর্ষাযাপন কবিতায় চমৎকারভাবে বলেছেন, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই 2-4টি অশ্রুজল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘনঘটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়ে হইল না শেষ। ছোট গল্প ছোট হতে হবে, তবে আকৃতিতে ছোট হলেই ছোট গল্প হবে এমন নয়। প্রকৃতিগত ও মর্মগত অনেক বিষয়ই ছোট গল্পের মাঝে বিদ্যমান। আমি একটু আগে বলেছি, আয়তনে ক্ষুদ্রতাই ছোট গল্পের একমাত্র বৈশিষ্ট্য নয়। উপন্যাসের আয়তনকে ছোট করলেই তা ছোট গল্প হয় না, আবার ছোট গল্পের অবয়বকে পল্লব বিস্তারে বড় করলেই তা উপন্যাসে পরিণত হবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, ছোট গল্পের শুরুটা হয় আকস্মিক, পরিণতিতেও থাকে আকস্মিকতা। ছোট গল্পের উপসংহার হয় ব্যঞ্জনাময়, যেন শেষ হয়েও হইল না শেষ, ভেতরে একটা অতৃপ্তি থেকেই যায়। আমরা যখন একটি গল্প পড়ে শেষ করি, তখনও মনে হয় যেন
গল্পটি শেষ হয়নি। এসবই তো ছোট গল্পের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, একটি তথ্য মনে রাখতে হবে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গল্পকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর হাতেই কিন্তু বাংলা ছোট গল্প প্রথম পূর্ণতা পেয়েছিল। আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি গল্প এক রাত্রি সেটি পড়ব। আমি একটু আগে বলেছি ছোট গল্পের বিভিন্ন বৈশিষ্ট্য। তো আমরা একটু গল্পের নামটি খেয়াল করি। এক রাত্রি, কোনো এক বিশেষ রাতকে অবলম্বন করে লেখক এই গল্পটি লিখেছেন। তবে এই গল্পের যে বর্ণনাকারী অর্থাৎ গল্পকথক, সে হচ্ছে গল্পের নায়ক। অনেক সময় দেখা যায় গল্পকার নিজেই একটি গল্প শুরু করেন, গল্পকারের মুখ থেকেই গল্পটি বর্ণিত হয়। আবার অনেক সময় দেখা যায় গল্পের মধ্যকার কোনো চরিত্র, তার মুখ থেকেই কিন্তু কাহিনী বর্ণিত হয়। নায়ক, নায়িকা বা গল্পের অন্য কোনো চরিত্রের মুখ থেকে কাহিনী বর্ণিত হয়। তেমনি এক রাত্রি গল্পের কাহিনী বর্ণিত হয়েছে গল্পের নায়কের মুখ থেকে। আমি এবার যাচ্ছি সরাসরি এক রাত্রি গল্পে। শুরুতেই গল্পের কাহিনীটা আমি খুব সংক্ষেপে উপস্থাপন করছি। এই গল্পে চরিত্র খুব বেশি নেই, আমি শুধুমাত্র দুটি চরিত্র নিয়ে আলোচনা করব। এই গল্পে কিন্তু নায়কের নাম নেই, সেজন্য আমরা নায়ক হিসেবেই চিহ্নিত করব গল্পের নায়ক। আমি আরেকটি চরিত্রের নাম লিখব, যে গল্পের নায়িকা অর্থাৎ সুরবালা। তাহলে আমরা জেনে নিলাম এক রাত্রি গল্পের নায়কের নাম উল্লেখ নেই, নায়িকার নাম উল্লেখ আছে সুরবালা। শুরু করি গল্পের কাহিনী। নায়ক এবং সুরবালা, তাদের পাশাপাশি ঘর ছিল। তারা একসাথে স্কুলে লেখাপড়া করত, একসাথে খেলাধুলা করত। সুরবালার মা তাদেরকে দেখে বলতো, আহা, এই দুটিতে বেশ মানায়। নায়ক যদিও ছোট ছিল, তবু সুরবালার মায়ের কথাটির অর্থ বুঝতে পারত। আর নায়ক এমনিতেই সুরবালার উপর অধিকার খাটাতো। নায়ক যখন বড় হলো, নায়কের বাবার ইচ্ছা ছিল যে আদালতের একটা ছোটোখাটো পদে তাকে চাকরি দিবে, যেহেতু নায়কের বাবাও আদালতে একটি ছোট পদে চাকরি করত। কিন্তু নায়কের ছিল উচ্চাকাঙ্ক্ষা, সে শহরে যাবে, লেখাপড়া করবে, উচ্চশিক্ষিত হয়ে আদালতের বড় পদে চাকরি করবে। তার বাবা যে ছোট পদে চাকরি করত, তার চেয়ে অনেক বড় পদের চাকরি করে পরিবারের মুখ উজ্জ্বল করবে। অবশেষে নায়ক গ্রাম থেকে পালিয়ে কলকাতা চলে গেল উচ্চশিক্ষা গ্রহণের জন্য। কিন্তু সেখানে গিয়ে তিনি স্বদেশী আন্দোলনে যোগদান করেছিলেন। নায়কের মধ্যে দেশপ্রেম আমরা শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি। লেখাপড়ার পাশাপাশি তিনি রাজনীতিতে জড়িয়ে পড়লেন। ওই অবস্থায় সুরবালার বাবা এবং নায়কের বাবা সিদ্ধান্ত নিলেন সুরবালা এবং নায়কের মধ্যে বিয়ে হবে। তাকে প্রস্তাবও পাঠানো হলো, কিন্তু নায়ক সে প্রস্তাবটা প্রত্যাখ্যান করল, কারণ দেশ উদ্ধার তার প্রথম কাজ এই মুহূর্তে। এরপর যা হবার তাই হলো। সুরবালার সাথে উকিল রামলোচন বাবুর বিয়ে হয়ে গেল। বিয়ের খবরটা যখন নায়কের কানে আসলো, নায়ক তখনও কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেছিল। সুরবালার চেয়ে এখন তার দেশপ্রেমটা অনেক বেশি,
দেশের জন্য সে কাজ করবে, দেশের জন্য সে মরতে প্রস্তুত, দেশের স্বাধীনতা সে আনবেই। এইভাবে চলতে লাগলো। নায়ক এন্ট্রান্স পাশ করার পরই তার বাবা মৃত্যুবরণ করল। যেহেতু নায়কের মা রয়েছে, দুটি বোন রয়েছে ঘরে, সেজন্য নায়ক লেখাপড়া এন্ট্রান্স পর্যন্ত পড়ে রাজনীতি বাদ দিয়ে সরাসরি গ্রামে চলে এসেছিল। পরিবারের হাল তাকে ধরতে হবে। এরপর নায়ক নোয়াখালী অঞ্চলে একটি এন্ট্রান্স স্কুলের সেকেন্ড মাস্টার পদে চাকরি নিয়েছে। ঘটনাক্রমে দেখা গেছে সুরবালার শ্বশুরবাড়ি কিন্তু ওই নোয়াখালী অঞ্চলে, যেখানে নায়ক স্কুলে চাকরি করে, নায়ক স্কুলেই অবস্থান করে। এখন নায়কের মনে অনুশোচনা শুরু হলো যে তার সেই শৈশবের খেলার সাথী সুরবালা তার থেকে অনেক দূরে। সুরবালাকে নিয়ে তার চিন্তা শুরু হয়ে গেল। ইতিমধ্যে সুরবালার স্বামী উকিল রামলোচন বাবুর সাথে নায়কের পরিচয় হলো। একদিন নায়ক সুরবালার শ্বশুর বাড়িতে গেল রামলোচন বাবুর সাথে। ঘরে গিয়ে রামলোচন এবং নায়কের মধ্যে বিভিন্ন কথোপকথন হয়েছিল, কিন্তু নায়কের মন পড়েছিল এক জায়গায়, যে সুরবালা যদি এক মুহূর্তের জন্য নায়কের সামনে আসে, নায়ক একটু স্বস্তি পাবে যে তার শৈশবের খেলার সাথীকে সে আজকে দেখতে পাবে। ঘণ্টা দেড়েক আলাপ হলো, কিন্তু পাশের কক্ষ থেকে নায়ক কোনো একটা রমণীর চুড়ির টুংটাং শব্দ শুনতে পেল, শাড়ির খসখস শব্দ শুনতে পেল, পায়ের মৃদু আওয়াজও শুনতে পেল। নায়কের বুঝতে বাকি রইল না যে ভেতর থেকে সুরবালা কৌতূহলপূর্ণ চোখ দিয়ে নায়ককে অবলোকন করছিল। নায়কের আশা পূর্ণ হলো না। সুরবালা এক মুহূর্তের জন্য তাদের সামনে আসেনি। রামলোচন বাবুর সাথে আলাপ সেরে নায়ক স্কুল ঘরে চলে গেল। সেখানে গিয়ে এবার তার অনুশোচনা শুরু হলো। নায়ক ভাবছিল যে যেই সুরবালাকে আমি ইচ্ছে করলে পেতে পারতাম, তাকে বিয়ে করতে পারতাম, আমার বাবা এবং সুরবালার বাবা রাজি ছিল বিয়েতে, অথচ আমিই কিনা তাকে প্রত্যাখ্যান করলাম। সুরবালার জন্য এখন তার মন কাঁদে। নায়কের কোনো কাজে মন বসে না। এমনি করে দিন চলতে লাগলো। নায়ক শুধু আক্ষেপ করেই যাচ্ছে। একদিন উকিল রামলোচন বাবু একটি মোকদ্দমার কাজে কয়েকদিনের জন্য বেশ দূরে গিয়েছিল। সেদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, প্রচণ্ড বৃষ্টি হবে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আবহাওয়ার অবস্থা খারাপ দেখে স্কুল আগেভাগে ছুটি দেওয়া হলো। দুপুর গড়িয়ে বিকেল নেমে আসলো, চারিদিকে পানিতে ডুবে যাবার উপক্রম। যখন সন্ধ্যা নামলো তখন নায়ক ভাবলো যে সুরবালা তো ঘরে আজকে একা, সে তো ভয় পাবে, যেহেতু তার স্বামী অনেক দূরে চলে গেছে, কয়েকদিনের মধ্যে আসবে না। নায়ক প্রথমে মনে করেছিল যে সুরবালাকে তার স্কুল ঘরে রাখবে, নায়ক অন্য কোথাও গিয়ে অবস্থান করবে। না, নায়ক সেটাও করতে পারে না, কারণ সামাজিক বিধিনিষেধের কারণে নায়ক সুরবালার সাথে কথা বলতে পারবে না, তার সামনে যেতে পারবে না। সুরবালা এবং নায়কের সামনে এক বিশাল দেওয়াল। রাত যখন গভীর হলো, চারিদিকে বন্যার পানিতে ভেসে যাচ্ছে, নায়ক অবশেষে সুরবালার কথা বাদ দিয়ে নিজেই তার প্রাণ রক্ষার জন্য সেই গ্রামে একটা বড় পুকুর পাড়ে গিয়ে অবস্থান নিচ্ছিল। সেই পুকুর পাড়টাই হচ্ছে ওই গ্রামে সবচেয়ে বেশি উঁচু জায়গা। নায়ক
যখন পুকুর পাড়ে গেলেন তখন রাত 1:30 কি 2টা হবে, গভীর রাত, আকাশ মেঘাচ্ছন্ন, চারিদিকে নির্জন নিস্তব্ধ। এই পরিবেশে যখন নায়ক পুকুর পাড়ে অবস্থান নিয়েছে, সে দেখতে পেল তার খুব কাছে আরও একজন লোক এসে উপস্থিত হলো। নায়ক মুহূর্তেই বুঝতে পেল সেই লোক আর কেউ নয়, সে তার শৈশবের খেলার সাথী সুরবালা, যাকে একসময় সে প্রত্যাখ্যান করেছিল। দুইজন সেখানে কিছুক্ষণ ছিল। ভোররাত্রে যখন বন্যার পানি নেমে গেল, সুরবালা নিজের ঘরে চলে গেল, নায়ক নিজের ঘরে চলে আসলো। মাঝখানে একটি শব্দ কথা হয়নি তাদের মধ্যে, একেবারে চুপচাপ ছিল তারা দুইজন। একটি শব্দও কিন্তু কথা হয়নি। আমাদের গল্পের নায়ক এই কয়েক মুহূর্তের জন্য যে সুরবালাকে পেয়েছিল, যে ক্ষণিকের তরে তার পাশে এসে দাঁড়িয়েছিল, এজন্য নায়ক বলছে, আজকের এই রাত্রিটি আমার তুচ্ছ জীবনের একমাত্র সার্থকতা। নায়ক ভাবছিল যে আমার জীবন তো ব্যর্থ। নায়কের শিক্ষা, রাজনীতি, সংসার, দাম্পত্য জীবন সব ক্ষেত্রেই কিন্তু নায়ক ব্যর্থ হয়েছে। তার জীবনটা তুচ্ছ, নগণ্য হয়ে গেছে। তবু যেহেতু তার শৈশবের খেলার সাথী সুরবালা ক্ষণিকের তরে তার পাশে এসে দাঁড়িয়েছিল, এই এক রাত্রিতে নায়ক অনন্ত রাত্রির আস্বাদ পেয়েছিল। গল্পের শেষে আমরা দেখতে পাই যে নায়কের উপলব্ধি হচ্ছে, মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া আমি অনন্ত রাত্রির আস্বাদ পাইয়াছি। এবং এই রাত্রিটি হচ্ছে নায়কের ব্যর্থ তুচ্ছ জীবনের একমাত্র চরম সার্থকতা। এই জন্যই কিন্তু গল্পের নাম হয়েছে এক রাত্রি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি পরীক্ষায় আসে এক রাত্রি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, তাহলে আমার এই আলোচনার মধ্যে অনেকটা উত্তর তোমরা পেয়ে গেছো। এক রাত্রি, যেহেতু নায়ক ওই এক রাত্রিতেই অনন্ত রাত্রির স্বাদ পেয়েছিল, সেজন্য এই রাত্রিটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং এটি হচ্ছে তার ব্যর্থ জীবনের একমাত্র সার্থকতা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ ধরে গল্পের কাহিনীটি বলেছি। এবার আমরা যদি একটু গল্পের ভিতরে যাই, একটু বিশ্লেষণে যাই, তাহলে নায়ক এবং নায়িকার যে চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করলেই কিন্তু বিশ্লেষণ করতে পারবো বিস্তারিত। আমাদের নায়ক, তার মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা ছিল, তার বাবা চেয়েছিল আদালতে ছোট পদে চাকরি করবে তার মতো, কিন্তু নায়ক ভাবছে না। কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে কলকাতা গিয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। আর নায়কের মধ্যে দেশপ্রেম দেখেছি আমরা। যেই সুরবালার উপর নায়ক অধিকার খাটাতো ছোটবেলায়, এবং গল্পে একটি কথায় উল্লেখ আছে যে আমারই প্রভুত্ব স্বীকার করিবার জন্য সুরবালা পিতৃগৃহে লালিত পালিত হচ্ছে। এই যে নায়কের উপলব্ধি ছোটবেলা থেকেই, কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে নায়ক সুরবালাকে পর্যন্ত ভুলে গিয়েছে। নায়ক মনে করেছে সবার উপরে দেশ। আমি যদি নায়কের জীবনে আরেকটি বৈশিষ্ট্য দেখতে পাই, যে তার জীবনে যে ছন্দপতন হয়েছে। ছন্দপতন কোথায়? যে তিনি চেয়েছিলেন যে রাজনীতি করবেন, যে ইতালির যে স্বাধীনতার জনক মার্সিনি গারিবাল্ডি তার মতো বড় নেতা হবেন, কিন্তু কিছুই হতে পারলেন না। তার জীবনের ছন্দপতন হলো, শেষ পর্যন্ত তার সুরবালাকে পর্যন্ত সে হারিয়েছে। এই যে একটা জীবনের ছন্দপতন, সেটা আমরা দেখতে পাই। তবু কিন্তু নায়ক ঘুরে দাঁড়িয়েছে, একটা চাকরি নিয়ে সে সংসারের হাল ধরেছিল। প্রেমিক হৃদয়, যে নায়কের মধ্যে
যে প্রেমিক সত্তা, সেটা আমরা খুব স্পষ্টই দেখতে পাই যে নায়ক যদিও সুরবালাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু যখন স্কুলে চাকরি পেয়েছে এটাও জেনেছে যে স্কুলের পাশেই কিন্তু সুরবালার শ্বশুরবাড়ি। নায়কের কোনো কাজে কিন্তু মন বসতো না, সব সময় সুরবালার দিকে তার মনটা চলে যেত। তো তিনি এটাও বলেছেন, নায়কের উপলব্ধি হচ্ছে আমাদের গল্পে আছে যে মানুষ সঠিক সময়ে সঠিক কাজ করে না, বেঠিক সময়ে যে বাড়তি চিন্তা নিয়ে অস্থির হয়ে ওঠে। হ্যাঁ, আসলে ঠিক, আমাদের বাস্তব জীবনেও কিন্তু এরকম আমরা অনেক সময় দেখি। তো নায়কের মনে প্রেম ছিল, যখন দেখেছি যে রামলোচনের বাড়িতে গিয়েছিল তখন পাশের ঘর থেকে সে শুধু ওই যে সুরবালার চুরির টুংটাং শব্দ, সারের খসখস শব্দ, পায়ের আওয়াজ উপলব্ধি করছিল। আমাদের নায়ক তবু একটিবারের জন্য কিন্তু সুরবালাকে দেখতে পারেনি। তো যেটি বলছিলাম যে চারিত্রিক মাহাত্ম্য যদি চিন্তা করি, সুরবালা এবং নায়ক দুজনের কিন্তু আমরা বিশুদ্ধ একটা চারিত্রিক বৈশিষ্ট্য দেখতে পাই। একেবারে বিশুদ্ধ প্রেমের একটি নমুনা হচ্ছে আমাদের এক রাত্রি গল্প। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন রামলোচন বাবু কয়েকদিনের জন্য অনেক দূরে গিয়েছিল, ঘরে ছিল না, সেদিন খুব বৃষ্টি হয়েছিল। আমি একটু আগে বলেছি নায়ক কিন্তু এখানে অনধিকার চর্চা করতে যায়নি। সুরবালার অসহায়ত্বের সুযোগ নিয়ে নায়ক কোনো অধিকার খাটাতে কিন্তু যায়নি। নায়কের মনে বিশুদ্ধ প্রেম ছিল, সুরবালাকে এখনও সে মনে প্রাণে ভালোবাসে, সুরবালার শুভকামনা করে সবসময়। যে সুরবালার ক্ষতি হবে এই আশঙ্কায় নায়ক চেয়েছিল তার নিজের ঘরে সুরবালাকে রেখে নায়ক অন্য কোথাও রাত্রি যাপন করবে। এই যে একটা বিশুদ্ধ প্রেম নায়কের মনে আমরা দেখতে পাই। আমরা গল্পের শেষে দেখতে পাই যে নায়ক বলেছিল যে সেই জন্মস্রোতে নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছে, আজ মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আবার আমার কাছে আনিয়ে রেখেছে। এই যে কথাটা, যে শৈশবকালে কিন্তু নায়কের জন্য সুরবালা এসেছিল, কিন্তু মাঝখানে বিভেদ বিচ্ছেদ হলো। গল্পের একেবারে শেষে দেখি আমরা সেই সুরবালা আবার নায়কের সামনে দণ্ডায়মান, যদিও তখন পরিবেশ পরিস্থিতি ভিন্ন, সামাজিক বিধিনিষেধের কারণে সুরবালা নায়কের সাথে কথা বলতে পারেনি। আমরা নায়কের আরেকটি উপলব্ধি দেখি গল্পের শেষে, যে নায়ক বলেছেন যে একটি ঢেউ আসলেই কিন্তু আমরা দুজন এখন মৃত্যু মুখে পতিত হব, সেই ঢেউ না আসুক, গৃহ ধনজন স্বামী নিয়ে সুরবালা সুখে থাকুক, এই শুভকামনা করেছে নায়ক, যেটা আমাদের গল্পের শেষের দিকে রয়েছে। তাহলে সুরবালার প্রতি এই যে শুভকামনা করে যাচ্ছে নায়ক এখনও, এটি হচ্ছে নায়কের যে চারিত্রিক মাহাত্ম্য, নায়কের মনে বিশুদ্ধ প্রেম রয়েছে। যদি আমরা একটু সুরবালার কথা চিন্তা করি, সুরবালাও কিন্তু বিশুদ্ধ প্রেমের অধিকারী, স্বামী ভক্ত একজন মহিলা, সামাজিক বিধিনিষেধের প্রতি শ্রদ্ধাশীল একজন মহিলা। নায়ক যখন পুকুর পাড়ে ছিল, সুরবালাও এসেছিল। সুরবালা কিন্তু সামাজিক বিধিনিষেধের কারণে নায়কের সাথে কথা বলতে পারেনি, কথা বলেনি। শুধু তাই নয়, তার স্বামী ছিল না। সেদিন যখন বৈরী আবহাওয়া ছিল, ভারী বৃষ্টিপাত, বন্যার পানিতে সব ভেসে যাচ্ছে, ওই সময় কিন্তু সুরবালা নায়কের সাহায্য কামনা করতে পারত, কিন্তু না, ব্যক্তিত্বের কারণে, সামাজিক বিধিনিষেধের কারণে সুরবালা সেটাও কিন্তু করেনি। সুরবালা নিজেই সাহস করে পুকুর পাড়ে গিয়েছিল।
তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আগেও বলেছি নায়কের জীবনটা ব্যর্থ, তুচ্ছ। তার তুচ্ছ জীবনের একমাত্র সার্থকতা হলো যে তার শৈশবের খেলার সাথে সুরবালা যেহেতু ক্ষণিকের তরে নায়কের পাশে এসে দাঁড়িয়েছিল, এই মুহূর্তটিকে নায়ক সারা জীবন মনে রাখবে। ইহজীবনের সমস্ত দিন রাত্রির মধ্যে এই একটি রাত্রি হচ্ছে তার জন্য পরম পাওয়া। এটি তার তুচ্ছ জীবনের একমাত্র সার্থকতা। সেই জন্য গল্পের নাম এক রাত্রি হলো। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য একটি গল্প বা কবিতা নিয়ে হাজির হব। সবার প্রতি রইল আন্তরিক শুভ কামনা। ধন্যবাদ সবাইকে।